কেউ চিনেন না। নাম বললে হয়তো চিনবেন, স্বর্ণ চাপা। সোনার রঙের ফুল হয়, চাপার একটা মিষ্টি গন্ধ আছে। এখনো অত ফোটে না, অল্প অল্প ফুটেছে। আমরা যখন এই বিভাগে পড়তাম বা এখন যখন পড়াই, এই জানলা, এখন তো সব এসির যুগ চলে আসছে। আমাদের সময় তো এসি ছিল না, ছাত্র যখন, তখন সব জানলা খোলা থাকতো, আমরা পড়তাম, স্যাররা পড়াতেন, আর এখান থেকে মিষ্টি খুশবু যেত। হ্যাঁ, এই হলো চাপা গাছ, স্বর্ণ চাপা। কদম গাছ না, স্বর্ণ চাপা। এইটা কেবল ফুল ফুটতেছে। হ্যাঁ ফুটেছে, অল্প অল্প ফুটেছে, আরো বেশি ফুটবে। আর এইটা আরো মিষ্টি গন্ধ। এটা হলো কাঠ গোলাপ, মানে গোলাপের মতো গন্ধ আছে। আর গাছটা কাঠের, গোলাপে তো এরকম কাঠ হয় না, সেই জন্য কাঠ গোলাপ। ঠিক আছে, মিষ্টি গন্ধ। আর কয়দিন পরে, মানে 1 সপ্তাহ পরে পুরো সাদা হয়ে যাবে। তাহলে এখানে দুটো গাছ, একটা কাঠ গোলাপ, একটা স্বর্ণ চাপা। মনে রাখবেন যে এখানে সন্তানদের পরীক্ষা বা ভাই বোন যেই আসুক, পরীক্ষা দিতে গেছিলাম, এখানে দুটো গাছ চিনে আস, মনে রাখেন। আর একটা গাছ এই যে এখানে দেখেন। হ্যাঁ, কি কলা গাছ না? পাতা তো দেখলে পরে, এইটুকু যদি দেখি তাহলে কলা গাছই বলতে হবে। এইটা দেখলে বলবো না, কিন্তু এইখানে যে পাতাটা আছে দেখলে কলা গাছই বলতে হবে, তাই তো? সকল দেখা দেখা না, এটা কলা গাছ না। এই গাছটা হলো মাদাগাস্কার, মাদাগাস্কারের দেশের গাছ, বাইরের গাছ, কিন্তু খুবই একটা ভালো গাছ। এই দুটো গাছ যেরকম ফুলের গন্ধ ছড়ায়, এর সেরকম গন্ধ নেই। এক কাটে ধারে আর এক কাটে ভারে, গন্ধ নাই। তাতে কি, সৃষ্টিকর্তা গাছ সৃষ্টি করেছেন, কোনো না কোনো কাজে লাগে। এই গাছটা একসময় দিগদর্শনের কাজ করত। ওই এলাকাতে অনেক দূরে দূরে গাছ থাকতো, তখন তো দিগদর্শন অতটা ছিল না। পূর্ব পশ্চিম দিকে এরকম থাকে, পাখার মতন হয়ে থাকে। তাহলে পূর্ব কোন দিক, পশ্চিম কোন দিক দেখে দিক নির্ণয় করা যেত। আর একটা হলো, এখন যেমন গরম, ওই যে একটা বোতল দেখা যাচ্ছে, বোতলে পানি আছে অনেকগুলো দেখা যাচ্ছে, তাই তো? পানি, নিরাপদ পানি, বিশেষ করে এই সময় নিরাপদ পানি পান করাটা পেটের জন্য দরকার। পেট ভালো থাকলে পরে শরীর ভালো থাকে, শরীর ভালো থাকলে পরে মন ভালো থাকে। প্রফেসর ডক্টর মোতাসিম বিল্লাহ, খুলনা বিশ্ববিদ্যালয়, যে পরীক্ষা নেওয়ার জন্য হ্যাঁ, আমরা দেখে ঢুকলাম আর কি। ভালো আছি, ভালো। একটু সয়েল ওয়াটার এনভায়রনমেন্টের ইয়ে আর কি। আপনি আমার শিক্ষক ছিলেন। আচ্ছা, এখানকার গ্রাজুয়েট। নাইস টু মিট। ভালো আছে? আমরা 4 জন আসছি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা আচ্ছা দেওয়ার। আচ্ছা, আমি একটু সবকিছু সেট টেট করে পরীক্ষার হলে সব জায়গায় দেখে সব ঠিক আছে। এখন সম্মানিত অভিভাবকবৃন্দের সাথে, কারণ আমি তো একজন অভিভাবক, না ভালো একটু সময় কাটায় আর কি, ওনাদের ভালো লাগবে। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, এইটাই এই যে বলতেছিলাম। তাহলে এটা কলা গাছের মতন দেখতে, কলা গাছ না, মাদাগাস্কারের গাছ। কি বললাম, দিগদর্শন। আর এই গাছগুলা যেখানে হয় সেখানে অনেক গরম, যেমন আজকে গরম, ওই যে পানির কথা বললাম, পানি নিয়ে আসছে। সেখানে এই গাছগুলা বৃষ্টি যখন হয়, তৃষ্ণার্ত পথিকের জন্যে এই সব জায়গায় পানি ধরে রাখে। এই প্রত্যেকটার গোড়ায় পানি থাকে। আমি বহুবার দেখিয়েছি, কারণ এখন তো ড্রাই সিজন গেল, এখন আর নাই। এটা টান দিলে পরে, এখান থেকে টান দিলে পরে এই জায়গা থেকে পানি বের হয়। এখানে গ্লাস ধরলে পরে প্রায় 1 গ্লাস পানি হয়। তাহলে তৃষ্ণার্ত পথিকের তৃষ্ণা নিবারণ করলো এই গাছটা। আবার একটু ছায়া দিল, যেমন আপনারা এই ছায়ায় বসেছেন। তাহলে গরমে যে শ্রান্তি নিবারণ করলো, তৃষ্ণা নিবারণ করলো, দিক দেখাই দিল। তাহলে অনেক গুরুত্বপূর্ণ গাছ। সেই জন্য সেই মাদাগাস্কার থেকে এখন পৃথিবীব্যাপী সব জায়গায় ছড়িয়ে গেছে।
তাহলে এই গাছটা মনে রাখবেন, অনেক জায়গায় কিন্তু আছে, সৌন্দর্য বর্ধনকারী গাছ হিসাবে এগুলো রাখা হয়, কিন্তু এর যে একটা মাহাত্ম্য আছে সেটা তো আমরা যারা বটানির উদ্ভিদ বিজ্ঞানে তারা এগুলা জানি, আর আমি ব্যক্তিগতভাবে সেগুলো জানানোর চেষ্টা করি। ঠিক আছে, এইখানে আর একটা গাছ, ওই যে আমাদের গার্ডেন আছে একটা, ওই গার্ডেনের এখানে দেখেন এরকম করে ওখানে সুন্দর রঙিন হয়ে আছে, ওটা হলো এক ধরনের ফুল, দেখলে মনে হবে একেবারে ব্রাশ, আমরা যে ব্রাশ করি সেই ব্রাশের মতো, এবং ওই ব্রাশের রংটা অনেকটা বানরের গায়ের, হনুমানের গায়ের রঙের রং। এই জন্য আমরা দাঁত ব্রাশ করি, মানুষ নামটা তাকে দিয়ে দিল বানরের ব্রাশ, মানে বানরেরাও দাঁত ব্রাশ করে, মাংকি ব্রাশ। হ্যাঁ, তাহলে এই যে কত বিচিত্র গাছ, কেউ ফুলের গন্ধ ছড়ায়, কেউ ফুলের রং দিয়ে আকৃষ্ট করে, ফুলের শেপ দিয়ে। আমাদের ওই বাগানে অনেক ধরনের গাছ আছে, উদ্ভিদ বিজ্ঞান বাগানে অনেক ধরনের গাছের সমাহার আছে। ওইখানকার আফ্রিকার গাছ আছে, সুন্দরবনের গাছ আছে, আর একটা গাছ আছে যে গাছের ফল দিয়ে রুটি বানায় খাওয়া যায়, ওই গাছটার নাম রুটি ফল। তাহলে চিন্তা করেন যে ওই ফল দিয়ে রুটি বানায় খাওয়া যায়। এই গাছটা একজন ভদ্রলোক, রিটায়ার্ড আর্মি পার্সন, উনি শ্রীলঙ্কায় গেছিলেন, ওনার ওই গাছটা দেখলেন, সেখান থেকে একটা ছোট্ট চারা এনে আমাদেরকে দান করলেন, যে বটানি ডিপার্টমেন্টে দিলে এই গাছটা বড় হবে, মানুষ জানবে। ওই গাছটা রুটি ফল কেন? ওটা কাঁঠালের মতন ফল হয়, কিন্তু কাঁঠালের মতন অনেক বড় হয় না, এই এতটুকু সাইজের। কিন্তু কাঁঠাল যে ধরনের গাছ সেই ধরনেরই গাছ। আমি ব্যক্তিগতভাবে এই জন্য বলি ওটা কাঁঠালের কাজিন, কাঁঠালের চাচাতো খালাতো ভাই অথবা বোন আর কি। ওই ফলটা এরকম, আর কয়দিন পরে খাওয়া যাবে, এখন অনেক হয়েছে। আমি 3 ভাবে ওই ফলটা খেয়েছি। ফলটা এরকম সাইজ হলে পরে কাঁঠালের মতন এরকম কাটা কাটা থাকে, সুন্দরভাবে যদি ওর খোসাটা সরিয়ে নেওয়া যায়, তারপরে আলু যেরকম এরকম ভাগ করে, ওই ভাগ করে ওইটা যদি রুটি যে তাওয়া দিয়ে সেকে, ওর পরে রুটি শেখার মতন শেখা যায়, তাহলে ওই ছোট্ট ছোট্ট একটা রুটি হয়ে যায়। এই জন্য ওই ফলটার নাম রুটি। তাহলে আমি ওইটা রুটি খেয়েছি। আবার কাঁচা কাঁঠালের সবজি খেয়েছি, আমাদের এলাকায় ইঁচড় বলে। তাহলে এটা ইঁচড় খাওয়া যায় কিনা আমরা ট্রাই করেছি, হ্যাঁ খাওয়া যায়। তারপরে আর একটা আধুনিকভাবে যেরকম আলুর ফ্রাই করে খায়, ফ্রেঞ্চ ফ্রাই খায়, আমরা সেটাও চেষ্টা করলাম। আমার ওয়াইফকে বললাম যে এটা তুমি করো, এবং সে করলো। একেবারেই মনে হবে যে আলুর ফ্রেঞ্চ ফ্রাই। তাহলে এমন একটা গাছ ওইখানে আছে, রুটি ফল, ইংলিশতে বলে ব্রেড ফ্রুট। কাঁঠালের যে গণ, যে গোত্রের, সেই একই গোত্রের, এই জন্য কাঁঠালের। কয়েকটা গাছের নাম বলে দিলাম, মনে থাকবে? হ্যাঁ, এক সময় মনে করেন যে ওইখানে গেছিলাম বটানি ডিপার্টমেন্ট। আমার নাম মিহিরলাল সাহা। মিহিরলাল সাহা। আমি এই যে বিভাগ, এই বটানির, আমি 79 সালে ভর্তি হয়েছি। 78 সালে এইচএসসি পাস, 76 সালে এসএসসি পাস। আর আপনি এখানকার? আচ্ছা আচ্ছা। না, আমার এটা দেখে চেহারা অবয়ব দেখে মনে হবে না এই বছরের রিটায়ারমেন্টে যাব। হ্যাঁ, আমার তখন ওইখানে বলেছিলাম 2 সন্তান, বড় ছেলেটা ডাক্তার, ছোট মেয়েটা ইঞ্জিনিয়ার। হ্যাঁ, দেশে আছে। মেয়েটা চলে যাবে আগস্টে আমেরিকায়, ওই স্কলারশিপ পেয়ে গেছে। আর ছেলেটা আজগর আলী হাসপাতালে মেডিসিন স্পেশালিস্ট, এখন সে জুনিয়র কনসালটেন্ট। তা সেই হিসাবে সকল সন্তানকে নিজের সন্তানের মতনই মনে করি। হ্যাঁ, সেটা আপনাদের দোয়া আর কি। চেষ্টা করেছি, দায়িত্ব, সংসারের দায়িত্ব পালন করেছি, এখানে দায়িত্ব পালন করেছি, দুটো দায়িত্ব সমানভাবে পালন করেছি। কোনোদিন ক্লাবে যায়, বিকালের পরে আমাদের ক্লাব আছে, ক্লাবে যে একদিনও সময় কাটায়,
আমার কাছে মনে হয়েছে 8টা 5টা এখানে থেকেছি। বিশ্ববিদ্যালয়ের এই সময়টা আমার দায়িত্ব দিয়েছে, আর বাকি সময়টা যদি আমার পরিবারকে না দেয়, পরিবারের প্রতি অন্যায় করা হয়, সেটা মাথায় রেখে আমার দুটি সন্তানকে, ছেলেকে 8 পর্যন্ত নিজে পড়িয়েছি, মেয়েকে ক্লাস 7 পর্যন্ত নিজে পড়েছি, কোনো হাউস টিউটর নেই। তারপরে তাদের নিজের যোগ্যতায় পরে কিছু সময় হাউস টিউটর রেখেছি বা কোচিংয়ে গেছে, তাদের নিজের যোগ্যতায় গেছে। একজন ঢাকা মেডিকেল থেকে পাশ করেছে, একজন বুয়েট থেকে পাশ করেছে, যাতে কেউ কোনোদিন বলতে না পারে যে বাবা হিসাবে সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। আমার ছেলেটি এখানে ভর্তি পরীক্ষা দিয়েছিল, 7th হয়েছে, মেয়েটা 129 হয়েছে, কিন্তু দুইজনের কাউকে এখানে পড়ায়নি বা তারা পড়েনি। ওই দুর্নাম যাতে না হয় যে বাবার দৌলতে সন্তান ভর্তি হয়েছে। যোগ্যতা হলে পরে মানুষ এটা মনে করে যে বাবার যোগ্য হিসেবে ভর্তি হয়েছে, পোষ্য কোটা। আমি সন্তানদের কাছে বাবা হিসাবে এই জন্য কৃতজ্ঞ যে তার আমার সম্মানটা রেখেছে। হ্যাঁ, ঢাকা মেডিকেলে পেয়েছে। না, তার ইচ্ছা ছিল ইউনিভার্সিটিতে পড়া, কিন্তু আমার বাবার ইচ্ছা ছিল তাকে ডাক্তার বানাবো। আমাকে পারেনি তো, সেই জন্যই তার ইচ্ছা। এবং আমার বাবা মারা গেলেন, সে তখন ঢাকা মেডিকেলে অনারারি মেডিকেল অফিসার, তার হাতে চিকিৎসা নিয়েই মারা গেলেন। এইটা একটা বড় ভালো লাগার জায়গা। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা। আমরা যেটা মনে করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, সেটা ফিল করি, ধারণ করি। এই জন্যই যে এখানে এসে একটু কথা বললাম আপনাদের সাথে। না, আমরাও তো জানলাম আসলে স্যার, এই যে গাছ, এরকম বিভিন্ন রকমের গাছ, আমরা সৃষ্টি কিন্তু মানুষরাও কিন্তু বিভিন্ন রকম। আমরা দেখি আর কি আমাদের সবারই হাত পা সব আছে, কিন্তু এই গাছের মতো গাছও দুষ্ট গাছ আছে, দুষ্ট গাছও আছে। ওই আল্লাহ সৃষ্টি। না না, দুষ্ট গাছ তো সব জায়গায় ভালো মন্দ থাকবে, কিন্তু আমি কালকেও একটা লেকচার দিয়েছি, যেটা সবসময় বলি, মানুষের মতো অকৃতজ্ঞ কৃতজ্ঞ কোনো গাছ নেই। আরেকটি করোনার সময় যেটা, না সেটাই বলি, করোনার সময় সকলে টের পেয়েছেন অক্সিজেনের কেমন দরকার, তাই তো? ওই যে দেখেন, আমরা তো সব ভুলে গেছি, সেটা করোনার কথা কিন্তু ভুলে গেছি। আমার নিজের বাসায় দেখছি, আমার ওয়াইফ ডায়াবেটিক পেশেন্ট, ছেলে ডাক্তার, সে কি করলো, আগে যদি কখনো তার মা অসুস্থ হয়, সেই জন্য হাই ফ্লো অক্সিজেন সাপ্লাই মিটার, যেটা 1 লক্ষ টাকা দিয়ে কিনে বাসায় রাখলো, রেখে দিল, একদিনও লাগে নেই। তবে এই যে এত টাকা দিয়ে একটা মেশিন কিনলো, একদিন তার বন্ধুর মায়ের ট্রিটমেন্টে সে নিয়ে গেছিল, তার বাসায় নিয়ে অক্সিজেনের দরকার ছিল, সেইটা নিয়ে একদিন ব্যবহার হয়েছে। সেই যে বললেন, সেটা দিয়ে বলি, আমরা খেতে কয় টাকা লাগে, আমি যদি ধরি সকালে 100 টাকার নাস্তা, বিকালে 100 টাকার নাস্তা, আর দুপুরে এবং রাত্রে 400 টাকার খেলাম, 1000 টাকা একদিনে সর্বোচ্চ। ধরেন এই গাছ আমাদের প্রত্যেককে প্রতিদিন বিনামূল্যে 5,500 টাকার অক্সিজেন দেয়, হিসাব করে বের করেছি। 5,500 টাকার অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে একটা গাছ। আমি জানি যে অক্সিজেনের অভাব কিভাবে একটা মানুষ ফিল করে, যে কি যখন সে নিঃশ্বাসটা টানতে পারতেছে না, নিঃশ্বাস পালাইন যায় কিন্তু টাইনা উড়ান হইতে পারতেছে। আপনার প্রতি শ্রদ্ধা রইল, যেহেতু করোনা আক্রান্ত হয়েছিলেন, আমাদের বাসায় সকলেই মোটামুটি হয়েছিল, আমি ছাড়া সকলেই হয়েছিল, কিন্তু মাইল্ড অবস্থায় ছিল। আপনাদের দোয়া এবং যারা করোনায় বেঁচে আছেন তাদের প্রতি মানে আমাদের অনেক শ্রদ্ধা, কারণ ওই সময় যে পরিস্থিতি গেছে ভয়াবহ পরিস্থিতি। প্রথম দিকে তো কোনো ডাক্তারও ছিল, কত ডাক্তার মারা গেল, কত ডাক্তারই মারা গেল। আমি কল করছি ডাক্তারে, মানে প্রত্যেকে তো আগে জীবন বাঁচাতে চায়, ওরা মনে করছে এখানে গেলে আমিও সেই, তারা তখনও বুঝে নাই যে একটা ডিস্টেন্সে মানে একটা ব্যবস্থা নিয়ে যদি একটা রোগীর কাছে যায় অসুবিধা নেই।
তখন এই জিনিসটা বুঝতে অনেক সময় লাগছে। আর একটা গল্প বলি, শিক্ষক মানুষ তো, আপনারা বিভিন্ন পেশায় আছেন, এই ভয় মানুষের মনকে নিয়ন্ত্রণ করে। ভয় অর্ধেক কিন্তু মানুষের। আমি একটা উদাহরণ দিই, একেবারে বইয়ে পড়া উদাহরণ। এখন আমরা করোনার মহামারী দেখলাম, পৃথিবীতে এরকম অনেক মহামারী হয়েছে, কলেরা, প্লেগ, বসন্ত, যক্ষা, এসব মহামারী। তা প্লেগ নিয়ে একটা বইয়ে কয়েকটা লাইন পড়েছে, সেখানে বলা হচ্ছে এরকম যে একদিন সকালবেলা লন্ডনের এক ধর্মযাজক প্রাতঃভ্রমণে বেরিয়েছে। হঠাৎ করে, এখন কিন্তু যে চাপা ফুলে এই ফুলের গন্ধ আসতেছে, যে প্লেগের সাথে দেখা। ধর্মযাজক তো ভয় পেয়ে গেছে, তার একটা বিশ্বাস আছে আমি ধর্মকর্ম করি, প্লেগ আমার কিছু করবে না। প্লেগকে শত্রু বড় করে একটা সালাম দিছে, দিয়ে কুশল বিনিময় করছে, প্লেগ কেমন আছো? ভালো আছে। তুমি যখন আসছো নিশ্চয়ই লোক মারতে আসছো? বলে হ্যাঁ, আমি আসছি যখন লোক মারবই। কতজনকে মারবে? বলে বেশি মারবো না। কত? 1000-3। সেই সময়ের কথা, লন্ডন শহরে বলতেছে 3000 মানুষ মারবে প্রথম মহামারী। তারপরে যখন চলে গেল 2 জন, অনেক দিন পরে প্লেগ হয়ে গেছে, লোক মারা গেছে, আবার এরকম একটা কোইন্সিডেন্টলি 2 জনের দেখা হয়েছে। আবার সেই সালাম দিয়ে বড় শত্রু, বড় প্রিয়টা যেটা আমরা বলি, দিয়ে বলছে যে প্লেগ ভাই, আমি ধর্মকর্ম করি, মিথ্যা কথা বলি না, আর তুমি লোক মারো, তুমিও মিথ্যা কথা বলো। কিন্তু সেদিনকে আমাকে মিথ্যা কথা কেন বলবে? প্লেগ বলো কেন? আমি তো মিথ্যা কথা বলবো। তখন ওই ধর্মযাজক বলে যে না, তুমি বলেছো। কি বলেছিলাম? বলছে যে তুমি বলছিলে 3000 মারবে, কিন্তু রিপোর্ট বলে 5000 মারা গেছে, তুমি কেন মিথ্যা কথা বলবে? তখন প্লেগ হাসে, আস্তে আস্তে যায় একটা সময় বলতেছে, দেখো ধর্মযাজক মহোদয়, আমি মিথ্যা কথা বলছি। প্লেগ 3000 মেরেছে, আর 2000 ভয়ে মারা গেছে। বইটার ক্যাপশন ছিল ফিয়ার রুলস দ্য মাইন্ড, ভয় মানুষের মনকে নিয়ন্ত্রণ করে। ওই যে বললেন যে ডাক্তার আসে নাকি, আমার ছেলে তো ডাক্তার, বললাম আমি, আমরা 4 জন পরিবার, তখন আমার ছেলেকে বিয়ে দেয়নি। সৌভাগ্যক্রমে আমাদের 4টা-5টা রুম ছিল বাসা। আমি তখন জগন্নাথ হলের প্রভোস্ট। আমার ছেলে এক জায়গা, আমি এক জায়গা, আমার ওয়াইফ এক জায়গা, মেয়ে এক জায়গা। ছেলে হাসপাতাল থেকে আসছে, ওইখানে থাকছে, ওইখানে কাপড় রাখছে, তার মা ভাত দিয়ে আসছে, এরকম। চিন্তা করেন, একই পরিবারের মধ্যে সুস্থ অবস্থায়। আমি কি করছি, আমি আমার রুমে মশারি টানে, আমি বলছি যে কেউ আসবে না, মানে আমি তো শেষ, কারণ আমি ডাক্তারের সাথে, ডাক্তার আসবে, তো আমার সাথে কেউ মানে ইয়া করবো না, দেখা করবো না। খাওয়ার দিকে যদি আমার খাওয়া লাগে, আমি যদি পারি তো আমি চাই আমি শেষে যাই, কিন্তু তোমরা আক্রান্ত না, তোমরা ঠিক থাকো। তো যাই হোক, তোরা কি আর মানে, তারপরেও আমি মানে ভালো করতাম, প্রতিক্রম পাচ্ছি আর কি। তো যাই হোক, এই এক পর্যায়ে আল্লাহ মাত্র আপনার সাথে একটু হাত মিলাই, করোনা জয়ী। আমি কিন্তু ওই হসপিটালে চাইছি, কোনোটা অ্যাডমিট করতে পারেনি। পরবর্তীতে ওই আমাদের এখানে মুগদা এখানে তখন নতুন হসপিটাল, ডাক্তারও ওরকম সুবিধাজনক না। তারপরে বাচ্চার কাজে যেহেতু ডাক্তার আমাকে দেখা করি, গেছি লাইন টেন দিয়ে দেখি না, ডাক্তার তো দেখা করে না, ডাক্তার টেলিফোনে কথা হয়। আমার 5 দিন মানে 105 ডিগ্রি জ্বর, মানে কি অবস্থা, 3-4 মানে কল্পনার বাইরে। মিটার মাইপা দিয়ে মাপা পরে মাপা, শরীর কাঁপে, আপনি নিঃশ্বাসটা পালাইতেন। মানে আমার ওই ডাক্তারের একটা মানে ইয়া দেওয়া পাচ্ছে যে আমি ওনারা খুশি যে অবস্থা, আমি কিন্তু যে অবস্থায় আছি, আমার জ্বর কমতেছে না, কোনো রকমের কোনোভাবে আমার জ্বর কমতেছে। তখন সে আমাদের বললো, আপনি কি সাবসিডিয়ার নিচ্ছেন? না, সাবসিডিয়ার নেই। এই আমি আমার আল্লাহ পাশে এই সাবসিডিয়ার দেওয়ার পরে আমার জ্বরটা তখন আমার আস্তে আস্তে অনেক, এবং তারা অমায়িক ব্যবহার করছে। আমাকে বোঝাও না, ফোন করার পরে কাউকে খাওয়া দাওয়া হচ্ছে না। আমার ছেলেও তো যে টেলি, সে মানে আমার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব, পরিবার
আমার এই বুদ্ধিটা দিচ্ছে, এইটার জন্য আমি পাইছি। আমি কোনো ডাক্তারের আমরা ডাক্তাররা প্রেসক্রাইব করছে, কিন্তু ওই আমার আসলে কিন্তু ওই জ্বরটা নাই না যাওয়ার পরে আমি আস্তে আস্তে আমার নিজেরা একটা কথা বলি, আমি তখন জগন্নাথ হলের প্রভোস্ট, যখন একটু কমলো, ইউনিভার্সিটি খুলে দেওয়া হলো, এরপরে এসে একজনের কাছে শুনলাম করোনা আক্রান্ত হয়ে গেছে। কারণ আমি তো প্রভোস্ট, তখন তাদের অভিভাবক। আমি কিন্তু আমার বাসার ফ্যামিলিকে না বলে লুকায় তার রুমে যে দেখা করছি। দায়িত্ব মারা আছে, তবে সেটা ছিল কঠিন, রিস্ক ছিল, তারপরও ওই সেফ ডিস্টেন্স, আমি যেহেতু জানি ওই ডিস্টেন্স মেনটেন করেই করেছি। আর যেহেতু আমরা 5 জন 5 ঘরে থাকতাম, সব ধরনের মানে প্রিপারেশন ছিল, যেই স্নান করে ফেলতাম, এই সব কিছু মিলে। কিন্তু পরিবার অ্যালাউ করতো না, যদি বলতাম যে আমি যাচ্ছি তাহলে অ্যালাউ করবো না। কারণ ওই যে বললাম, ও তো আমার তো একটা সন্তান তখন। আমি যাওয়াতে তার হলো কি মেন্টাল বুস্ট আপ হলো যে আমাদের প্রভোস্ট স্যার এসছে হাসপাতালে, আমাদের মেডিকেল সেন্টার হাসপাতালে অনেকজন রোগী ছিল। সেক্ষেত্রে আমার মানে ওয়াইফ জানতো, রান্না করে পর্যন্ত খাবার দিয়ে আসছে রোগীদের জন্য, কারণ তারা ওই সময় আমার সন্তান। সেই জন্য যে কথাগুলো তখন বলেছিলাম ওই জায়গা থেকেই চেষ্টা করি। সেই জায়গাটা মানুষ জন্মগ্রহণ করে, মৃত্যু হবেই, এই সময়টাকে সৎভাবে ব্যবহার